কম নাম্বার? তোমার টিচারও কিন্তু খুব রাগ করেছেন, বলছিলেন যে তোমার আজকাল পড়াশোনা একদম মন নেই, এক্সামের অ্যান্সারও ঠিক মতো লেখনি। কি হয়েছে তোমার বলো আমাকে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে ওনারা তোমাকে স্কুল থেকে বের করে দেবে। কি হয়েছে বলো আমাকে, তুমি না বললে আমি বুঝবো কি করে? তুমি ভরতকে কিছু বোঝাচ্ছ না কেন? আমি কি বোঝাবো? তোমার ছেলে, তুমি জানো আর ও জানে। আমাকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখো। কখনো কখনো কাছের মানুষকে হারিয়ে ফেলার কষ্ট এতটাই গভীর হয় তার কারো নজরে পড়ে না, তারও নয় যে খুব কাছাকাছি রয়েছে। এই অবস্থায় সেই অস্বস্তি ও অস্থিরতাকে দূর করার জন্য মাঝে মাঝে একটা বিষয় যথেষ্ট হয়, ভালোবাসার একটা স্পর্শ। সোনার দাম শুনেছিস? এখন তো আকাশ ছোঁয়া। আর আমার বউ বলছে ওর বোনের বিয়ের জন্য সোনার আংটি দিতে হবে। আমি কোথায় চেষ্টা করছি যাতে বেশি খরচা না হয়। মাইনে তো কিছুতেই বাড়ছে না, এদিকে খরচাটা দেখ দিন দিন বেড়েই চলেছে। হোম মিনিস্টার যখন বলেছে তখন তো তোমায় করতেই হবে। ঠিক আছে, কিন্তু শোনো, অলওয়েজ রিমেম্বার, ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। সে রাইট হতে পারে, কিন্তু কি করব, খরচপত্র নিয়ে আমি খুব চাপে আছি রে। আমি তো এটা, আরে কি হলো? বলছি একবার ওই ছেলেটার দিকে দেখ। আরে ছাড় না ভাই, চ কফি খেয়ে বাড়ি চলে যাই। এই করলে অফিসে দেরি হয়ে যাবে, চল। মনে হচ্ছে ওর খিদে পেয়েছে। আরে ওইসব ছাড় না ভাই, আমার তো ড্রাগ অ্যাডিক্টেড মনে হচ্ছে। এই চল না ভাই, চল চল। অশোক, অশোক, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? এই চোট লাগলো কি করে? অশোক, আরে বাবা ছাড় না বাবা, কেন ঝামেলা ঘাড়ে নিচ্ছিস? এক মিনিট, এক মিনিট। তোমার নাম কি? ভরত। আরে ছাড় না ভাই, চল না। আরে টাইমটা দেখ। আরে এর অবস্থা তো একবার দেখ। তোমার কি খিদে পেয়েছে? আমার সাথে এসো, কিছু কিনে দিচ্ছি। শোন না, বলছি কি, ওর না চোট লেগেছে, ভাবছি একবার ডাক্তারের কাছে নিয়ে যাই। অশোক, অশোকদা,
ছেলেটাকে রাস্তাতেই ছেড়ে দাও না। কোত্থেকে এসেছে, কি করবে কে জানে। ফালতু ঝামেলায় কেন জড়াচ্ছ দাদা? আরে এটা তো সেই কথাই হলো না, যেচে বিপদ ঘাড়ে নেওয়া। হ্যাঁ, শোন, ওকে যেতে দে। এভাবে কি করে যেতে দেবো? একা রাস্তায় ছেড়ে দেবো? দেখতে অসুস্থ লাগছে, ওর চোট লেগেছে, ডাক্তারকে তো দেখানোই উচিত। দাদা আপনি সাহায্য করলে ওর সবকিছু হবে? আরে এ তো ওদের রোজকার কাজ। অসুস্থ অসহায় দেখায় যাতে কেউ সাহায্য করে, টাকাও দেবে, বিনা পয়সায় খাবার খাওয়াবে, ব্যাস এগুলো সব নাটক। আরে এগুলো তো রোজ আমার হোটেলের সামনে ঘুরঘুর করে। জানি না, একে তো দেখে মনে হচ্ছে না এই ওদের মধ্যে কেউ। ওর জামা কাপড়ও ঠিকঠাক, আমার তো মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। দেখ, আমি চলে যাচ্ছি, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তুই তো হলি বিজনেসম্যান, আর আমাকে চাকরি বাকরি করে খেতে হয়, আমাকে টাইমে কাজে যেতেই হবে। আমি কিন্তু চললাম। ওর নাম ভরত, ওর চোট লেগেছে। স্যার, এ কি আপনার রিলেটিভ? না, আমি ওকে চিনি না, আসলে আমি ওকে রাস্তায় পেয়েছি, আর ওর এই অবস্থা দেখে আমি ওকে এখানে নিয়ে আসলাম। স্যার, আই এম রিয়েলি সরি, এরকম অজ্ঞাত পরিচয় কাউকে আমরা অ্যাডমিট করতে পারি না। আরে ইউ ডোন্ট ওয়ারি, এর ট্রিটমেন্টের সমস্ত খরচ আমি দেব, আর তাছাড়া রেকর্ডের জন্য দরকার হলে আপনি আমার ডিটেল নিয়ে নিন। স্যার, একে অ্যাডমিট করাতে গেলে এর ডিটেলসের প্রয়োজন আছে। মানলাম, কিন্তু আমি তো আছি, এর ট্রিটমেন্ট শেষ হওয়া অবধি আমি এর সাথে থাকবো। একে অন্য কোথাও নিয়ে যান, আর আমার কথা যদি শোনেন, আপনিও রিস্ক নেবেন না। কথাটা টাকা পয়সা নয়, কিন্তু কিছু না জেনে আমরা ওকে এখানে ভর্তি করতে পারবো না। আপনি একবার বোঝার চেষ্টা করুন, ও অসুস্থ, ওর চোট লেগেছে, এক্ষুনি ওর ট্রিটমেন্টের দরকার। আমি মানছি, কিন্তু আমাদেরও তো কিছু রুলস আছে, আর এই ধরনের কেসে জেনারেলি অনেক অসুবিধে হতে পারে, যেটা আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। তাছাড়া ওর নাম ভরত, সেটা ওই আপনাকে বলেছে, হতে পারে ও মিথ্যে কথা বলছে। আরে ম্যাডাম, আপনি ওর কন্ডিশন তো একবার দেখুন, ওর মুখ চোখ দেখে আর আঘাতগুলো দেখে এটা তো মনে হচ্ছে না ও মিথ্যে কথা বলছে। সরি স্যার, আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। ম্যাডাম, শুনুন। এক্সকিউজ মি। আমি আপনার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনি বললে আমি যে কোনো জায়গায় সই করতে রাজি আছি, যত টাকা খরচ হবে আমি দেব। আপনি শুধু এই মুহূর্তে এটাই বোঝার চেষ্টা করুন যে ওই ছেলেটার চিকিৎসার দরকার। আই এম এ রেপুটেড প্রপার্টি কনসালটেন্ট, আপনার দরকার হলে আমি আমার বাড়ির অ্যাড্রেস দিচ্ছি, আর ডিপোজিট করতে যত টাকা লাগবে আই এম রেডি টু পে। দেখুন মিস্টার অশোক, আপনি এই ছেলেটাকে রাস্তা থেকে তুলে এনেছেন। আই এম ভেরি সরি, আমরা ওকে অ্যাডমিট করতে পারবো না। আপনি কোনো সরকারি হাসপাতালে ট্রাই করে দেখুন। হ্যাঁ শোনো, আমি একটা কাজে আটকে গেছি, একটু বিজি আছি। আরে কিসে বিজি? 9:30 বেজে গেছে, তোমার মিটিং এর জন্য দেরি হচ্ছে না? শোনো, একটা ছেলের চোট লেগেছে, আমি ওর ট্রিটমেন্টের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল চক্কর কাটছি। আরে কি করে হলো এটা? কে ওই ছেলেটা? আমি বাড়ি গিয়ে সব বলছি তোমায়। এখন এই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। বাই ঠাকুমা। বাই শোনা, বাই। বাই মা। বাই শোনা। দেখুন, ওর চোটগুলো তো ঠিক হয়ে যাবে, কিন্তু খুব দুর্বল হয়ে গেছে। ওর ম্যান নিউট্রিশন হয়েছে, অ্যাডমিট করতে হবে। ডাক্তারবাবু, আপনি প্লিজ একে অ্যাডমিট করে নিন। দেখুন, যদিও আমি ওর রিলেটিভ নই, তবুও ওর ট্রিটমেন্টের জন্য যত খরচা হবে আমি তা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। কোনো ফর্মে যদি আমার সিগনেচারের দরকার হয় তাহলে আমি সেটাও করে দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। শোনো, আমি এখন আসছি।
আমি বিকেলে আবার তোমায় দেখতে আসব, ঠিক আছে? কে ছিল সেই ছেলেটি যে নিজের নাম ভরত বলেছিল? এটা কি তার আসল নাম ছিল? সে কি কোনো পথের ভিখারি বা ড্রাগ অ্যাডিক্ট ছিল? অশোক রাও, যিনি সেই ছেলেটির করুণ অবস্থা সহ্য করতে পারেননি, তিনি তাকে সাহায্য করে কি কোনো ভুল করেছিলেন? এই নাও কফি। থ্যাঙ্কস। কি ওই ছেলেটা? আমি ঠিক চিনি না। সকালে মিটিংগুলো শেষ করে নি, তারপর পুলিশ স্টেশন যাব, যদি কিছু জানা যায়, আর তারপর হসপিটাল। কিন্তু তুমি ওর ব্যাপারে কিছুই তো জানো না। ছেলেটিকে আমি রাস্তায় পেয়েছি, চোট লেগেছিল, খাবার খুঁজছিল। আমার মনে হলো ওকে হেল্প করা দরকার, তাই আমি ওকে হেল্প করলাম। কিন্তু আর হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো, আমি ওর ব্যাপারে কিছুই জানি না, শুধু ওর নাম ছাড়া। কিন্তু কোনো কিছু না জানলেও এটা কি ভাবা উচিত যে আমরা বিপদে পড়তে পারি? প্রত্যেকটা মানুষকে সন্দেহের চোখে দেখা আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়েছে। আমরা কখনো ভালো চোখে কাউকে দেখতেই পারি না। ইউ ডোন্ট ওয়ারি। আসি। মা, অফিস যাচ্ছি, ওষুধ খেয়ে নিও। স্যার, আমি একজন প্রপার্টি কনসালটেন্ট। আজ সকালে বেউরনগর মিউনিসিপ্যাল পার্ক থেকে যখন আমার যোগা সেশন শেষ করে আমি বাড়ি ফিরছিলাম, তখনই আমি ছেলেটিকে ওখানে দেখতে পাই। ওকে দেখেই আমার মনে হলো ও কোনো প্রবলেমে পড়েছে। ওর খিদে পেয়েছিল, ও জঞ্জালের ভেতর থেকে খাবারের প্যাকেট বের করেছিল, কিন্তু ও প্যাকেটটা খুলতে পারেনি, ওর গায়ে একদম জোর ছিল না। ভরত এই নামটাই আপনাকে বলেছিল? হ্যাঁ স্যার, আমি ওর সাথে কথা বলে এটা জানার চেষ্টাও করেছি যে ও কে, কোথা থেকে এসেছে, কিন্তু ও কিছুই বলতে পারছে না, ভালোভাবে কথাও বলতে পারছে না। ঠিক আছে, আমরা হসপিটালে গিয়ে ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আরে বাহ, এই তো চাই। তোমাকে এখন দেখতে খুব ভালো লাগছে। এখন তোমার শরীর কেমন আছে? আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো তো? আমার স্কুটারটা কোথায় গেল? তোমার কাছে স্কুটার আছে? আমি প্রাইজে পেয়েছিলাম। তাহলে তো বাড়িতেই থাকবে। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছে? আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা পরে কথা বলবো। আর তাছাড়াও ডাক্তারবাবু বলছিলেন তুমি দুদিনেই ঠিক হয়ে যাবে, আর তারপর আমরা দুজনে মিলে তোমার বাড়ি, তোমার স্কুটার খুঁজতে যাব, ঠিক আছে? ও ড্রাগ অ্যাডিক্টেড নয়। ওর নিজের ব্যাপারে কিচ্ছু মনে নেই? ওর নাম, বাড়ি কোথায়, কিচ্ছু নয়? স্যার, নিশ্চয়ই কিছু ঘটেছে যার জন্য আজ ওর এই অবস্থা। আর বারবার ও খালি স্কুটারের কথা বলছে, এছাড়া আর ওর কিছু মনে নেই। হতে পারে ওর স্মৃতি বিলোপ হয়েছে। আই গেস ও মেন্টালি স্টেবল নয়, কিছু কমপ্লিকেশনস আছে, কিন্তু আমার মনে হচ্ছে এই চোটগুলো পড়ে যাওয়ার কারণেই হয়েছে। আপনি ওর ব্যাপারে আর কিছু জানতে পারলে প্লিজ আমাদের জানাবেন। ওকে রাস্তায় পড়ে থাকতে দেখে আপনি ওকে এখানে নিয়ে আসেন। ইয়েস ডক্টর, ওকে ওই অবস্থায় আমি ওখানে ছেড়ে আসতে পারিনি। আমি বুঝতে পারছি, আপনি যা করছেন তা খুব ভালো কাজ, কিন্তু দেখুন কিছুদিন পরে ওকে আমাদের হসপিটাল থেকে ডিসচার্জ করতে হবে। নো প্রবলেম ডক্টর, ওর সমস্ত বিল পেমেন্ট আমি করে দেবো। আর হ্যাঁ, আজকে রাতে ওর সঙ্গে কাউকে থাকতে হবে। ও যদি কাউকে কিছু নাই বলে তাহলে ওর ব্যাপারে কি করে জানা যাবে? দেখো, যতক্ষণ না ও পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে ততক্ষণ তো আমাদের অপেক্ষা করতেই হবে। বাবা, ডক্টরদের মনে হচ্ছে যে ওর কোনো মেন্টাল প্রবলেম আছে। তো হতে পারে ও যে নাম বলেছে নিজের ভরত, সেটা হয়তো এমনিই বলেছে। বাবা, ছেলেটা আর কিছু বলেছে? ও বারবার কোনো স্কুটারের ব্যাপারে কথা বলছিল। মা, ডাল দেবো? না। বাবা, যদি আমরা ওর ফটোটাকে ফ্রেন্ড স্কোয়ারে একটা মেসেজ ছেড়ে আপলোড করে দিই, হতে পারে কেউ চেনা জানা বেরিয়ে গেল। হ্যাঁ, এটা মনে হয় ঠিক হবে। তুমি কি অন্য কাউকে বলতে পারো না যে রাতে ওর কাছে হসপিটালে থাকার জন্য? দেখো, অন্য কাউকে এভাবে বলা যায় না, আর যখন আমি ওর পুরোপুরি দায়িত্ব নিয়েছি তখন আমি চলে যাচ্ছি। বাবা, আমি চলে যাব? না বাবা, তোমার তো এক্সাম সামনে, আর আমার ওখানে কোনো প্রবলেম হবে না। আমাকে নিয়ে চিন্তা করো না, চলো খেয়ে নাও।
এবার ঠিক খোঁজ পাওয়া যাবে, কেউ না কেউ নিশ্চয়ই তোমায় চিনতে পারবে। এই ছেলেটা নিজের নাম ভরত বলছে। এ বেশি কথা বলে না আর খুব টেনশনে থাকে। যদি এর ব্যাপারে কেউ কিছু জেনে থাকে তো প্লিজ মিস্টার অশোক রাওয়ের সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বার 4445676558। বাবা। হ্যাঁ বাবা। বাবা, আমি ছেলেটার ফটো ফ্রেন্ড স্কোয়ারে একটা মেসেজ দিয়ে ছেড়ে দিয়েছি। আমার গ্রুপে শেয়ার করে দিয়েছি আর তোমাকেও ফরওয়ার্ড করে দিয়েছি। তুমি তোমার গ্রুপে শেয়ার করে নিও। আরে ভেরি গুড। তোমার মাকেও বলো, মাও যেন তার গ্রুপে শেয়ার করে নেয়। ঠিক আছে বাবা। হ্যালো ডক্টর। হ্যালো, ভালোই হলো আপনি এসে গেছেন। কি হয়েছে ডক্টর? আরে ওই ছেলেটা তো সবাইকে খুব বিরক্ত করছে, বলছে যে ওর নাকি হসপিটালের ড্রেস পছন্দ নয়। আমি দেখছি। ঠিক আছে। দেখো, তুমি যদি এরকমই করতে থাকো তাহলে কি করে ঠিক হবে? বাড়ি যাবে কি করে? কেমন আছো আজকে? সব ঠিক আছে? ওর এই ড্রেসটা পছন্দ নয়, এই জন্য সকাল থেকে নাটক চলছে। এখন ওষুধ পর্যন্ত খাইনি। তুমি অন্য ড্রেস পরবে? আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি, এখানে অন্য ড্রেস অ্যালাউ করে কিনা জানছি। আচ্ছা শোনো, আমাকে এখন যেতে হবে, আমার একটু কাজ আছে। আমি আসছি, কেমন? আপনি বিকেলে আসবেন তো? হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। নেটে ওর ছবি দিয়েছিস না? কিছু জানতে পারলি কোথাকার ছেলে, কোথা থেকে এসেছে? জানি না, এখনই কিছু বলা যাচ্ছে না। ছবি তো আপলোড করে দিয়েছি, এখন দেখা যাক। ছবি দেখে হয়তো কেউ ওকে চিনতে পারবে, সময় তো লাগবেই। জানি না, আমি এরকমভাবে আমি কাউকে রাস্তা থেকে তুলে এনে এটা ভেবে দেখভাল করতে পারবো না যে ও হয়তো বিপদে পড়েছে। আই মিন, জেনারেলি সবাই তো এই কথাই ভাববে, তাই না? এইসব কাজ করে কেউ ফালতু ঝামেলা নিতে চাইবে না। ভয় লাগে ভাই। দেখ, এর মানে এই নয় যে আমি ভয় পাই না, ভয় আমারও লাগে। আবার তোর জায়গা তুইও ঠিক। কিন্তু জানিস, যখনই কেউ ভালো কিছু করে আমরা খুব খুশি হই, তার প্রশংসাও করি। কিন্তু যখন আমাদের পালা আসে আমরা সমাজের ভয়ে মুখ ফিরিয়ে নিই। মোদ্দা কথাটা হলো, আমরা ভেতরে ভেতরে এটাই চাই যে ভালো কাজগুলো সেটা অন্য কেউই করবে, নিজেরা কিছু করবো না। ফিজিক্যালি ও একদম ঠিক আছে, ও যেতে পারে, কিন্তু ওর মেন্টাল কন্ডিশনের ব্যাপারে আই এম নট শিওর। আই থিঙ্ক ওর কাউন্সেলিংয়ের দরকার হতে পারে। ও মেন্টালি চ্যালেঞ্জ নয়, ও মেন্টালি একটু আনস্টেবল। তাহলে কি ডক্টর ওর কাউন্সেলিং এখানে হতে পারে? মানে কোনো কাউন্সিলর আছেন?
আমার স্কুটারের কালার তো মনে নেই, ওটা আমি প্রাইজে পেয়েছিলাম। কোথায়? কিছু মনে আছে তোমার? আচ্ছা ঠিক আছে, আমায় বলো তো, তুমি ওই স্কুটারে চড়ে কোথায় গেছিলে? ওটা ওটা একদম নতুন, ওটা আমি প্রাইজে পেয়েছিলাম। ভরত শেরপা, আমার নাম ভরত শেরপা। ভরত, তোমার কি কিছু মনে আছে? তোমার বাড়ি কোথায়? তুমি কি স্কুটারে করে কোথাও যাচ্ছিলে, নাকি স্কুটারের সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই মেকানিকটা কোথায় গেল? তুমি স্কুটার নিতে মেকানিকের কাছে যাচ্ছিলে? আচ্ছা ঠিক আছে ভরত, তুমি টেনশন করো না, আমরা কালকে আবার কথা বলবো। কি তাই তো ম্যাডাম? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা শোনো, আমি এখন বাড়ি যাচ্ছি, কাল তাড়াতাড়ি আসবো। আসলে আমি আমার মায়ের সাথে কথা না বলে থাকতে পারি না। অনেক বয়স হয়েছে, তবুও খুব সুন্দর দেখতে এখনো। ওকে ম্যাডাম, আসছি। ভরত, তোমার মাকে কেমন দেখতে? তাকেও নিশ্চয়ই খুব সুন্দর দেখতে। সোশ্যাল মিডিয়ায় তার ফটো সার্কুলেট হয়েছে 2 দিন হয়ে গেছে, আর ফাইনালি এমন কাউকে পাওয়া গেল যে তাকে শনাক্ত করেছিল যে সে আসলে কে। পঙ্কজ, পঙ্কজ, আরে তাড়াতাড়ি ওঠ না।
কি দাদা সকাল সকাল কেন জ্বালাচ্ছ? আরে তাড়াতাড়ি ওঠ, এদিকে আয়, কি এটা একবার দেখ। হয়েছে? দেখ, এটা ভরত না? এই ছেলেটা তোর ক্লাসে পড়তো না? হ্যাঁ দাদা, এ তো ভরত। 2 বছর আগে আমার ক্লাসেই পড়তো। ওর কোনো মেন্টাল প্রবলেম ছিল, তাই স্কুল ছেড়ে দেয়। এ তো হারিয়ে গেছে। কেউ একে বেঙ্গালুরুতে পেয়েছে। নমস্কার। হ্যাঁ ঠিক আছে, বলো। ভরত কোথায়? আমি ওর বন্ধু পঙ্কজ। দেখো, ও কোথাও হারিয়ে গেছে। 3 সপ্তাহ ধরে ওর কোনো খবর নেই। ও বেঙ্গালুরুতে আছে। কি? এই দেখুন। হ্যালো, হ্যালো, আমি অশোকবাবুর সাথে কথা বলছি। ইয়ে স্পিকিং, কে বলছেন? দেখুন, আমি বিষ্ণু শেরপা বলছি। বলুন মিস্টার বিষ্ণু। আপনি ভরত শেরপার ছবি ফ্রেন্ড স্কোয়ারে দিয়েছিলেন। আপনি চেনেন ভরতকে? ও আমার ভাগ্নে, আমার বোনের ছেলে। আচ্ছা, আপনারা এখন কোথায় আছেন? দেখুন, এখন তো আমি গ্যাংটকে আছি, আমার বোনের বাড়িতে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেঙ্গালুরু পৌঁছে যাব। আর হ্যাঁ, যেহেতু আমি পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছিলাম, তাই আসার সময় কোনো ডকুমেন্টস বা আইডি প্রুফ নিয়ে আসবেন, যাতে প্রমাণ হবে আপনি ভরতের আত্মীয়। আপনি আমার ভাগ্নের সাথে কথা বলার জন্য প্রুফ নিয়ে আসতে বলছেন? দেখুন, ও আমাকে চেনে, ওর মাকেও চেনে। আপনি ঠিকই বলছেন। আমি সরি, আমি আপনাকে সন্দেহ করছি না, কিন্তু ভরতকে সঠিক লোকের হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আই এম সরি, আমি নিজের সাথে প্রুফ নিয়ে আসবো। আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি টিকিট করে নিচ্ছি, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ভরত, তুমি কি বিষ্ণু শেরপা বলে কাউকে চেনো? বিষ্ণু মামা? মা, তুমি এরকম করে কেন কাঁদছো? দাদাকে কি পাওয়া গেছে? আমি বেঙ্গালুরুতে থাকি, এখানেই কাজ করি। ভরত আমার সাথেই থাকতো যখন ও হারিয়ে গিয়েছিল। কবে? 27শে ফেব্রুয়ারি। প্রতিদিন যেরকম কাজে বেরোয় সেরকমই বেরিয়েছিলাম। ও তখন ঘরে ঘুমোচ্ছিল। ও বাড়িতে একলাই ছিল? হ্যাঁ, আমার স্ত্রী আমার মেয়ের বাড়িতে গিয়েছিল। আমার মেয়ে প্রেগনেন্ট, তো ওর দেখাশুনো করার জন্য আমি প্রায় 12টা নাগাদ অফিস থেকে বাড়িতে ফোন করেছিলাম ভরতের সাথে কথা বলার জন্য। ও গত 3 সপ্তাহ ধরে নিখোঁজ ছিল, আর আপনারা পুলিশে কমপ্লেনও লেখাননি? করেছিলাম স্যার। প্রথমে তো আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যখন ও দ্বিতীয় দিনও বাড়িতে ফিরে এলো না, তখন আমি কাছের পুলিশ স্টেশনে কমপ্লেন লিখিয়েছিলাম স্যার। বয়সটা ওর 16, কিন্তু নিজের বয়সের তুলনায় একটু কম বুঝতে পারে, মেন্টালি একটু ডিস্টার্বড আছে। আমার কাছে 3 মাস আগেই এসেছিল। আমার কি মনে হয় স্যার, ও বাড়ি থেকে বেরিয়েছিল আর বাড়ি ফেরার রাস্তা গুলিয়ে ফেলেছে। আপনি বলেছিলেন ভরতের মা গ্যাংটকে থাকে। হ্যাঁ। তো এটাও তো হতে পারে যে ভরতের ওর মার কথা খুব মনে পড়ছিল, ও মার সঙ্গে দেখা করতে গেছে, নয়তো দেখার চেষ্টা করতে গেছে। আমার তো মনে হয় না যে ও ওখানে যাওয়ার চেষ্টা করবে। ও তো ওখানে যাওয়ার রাস্তাও চেনে না। আসলে কি, আমি ওকে এখানে কাউন্সেলিং করাবার জন্য নিয়ে এসেছিলাম।
না দাদা, ভরতকে আমি একা ছাড়তে পারবো না। ও আমাকে ছেড়ে একদিনও থাকতে পারবে না। দেখ, বোঝার চেষ্টা কর। 6 মাস ভরত আমার কাছে ভালোভাবে থাকবে। তোর বৌদি পূজার কাছে গেছে। পূজা প্রেগনেন্ট না, ওর প্রথম বাচ্চা কিনা, তাই ওকে একলা ছাড়তে চায় না। দেখ, আমি ওখানে ভরতের চিকিৎসা খুব ভালো ডাক্তারকে দিয়ে করাবো। হতেও তো পারে যে ও ভালো হয়ে গেল ঠিক আগের মতো। কিন্তু আমার মন সায় দিচ্ছে না। ভরত এখান থেকে কখনো বাইরে যায়নি। দেখ, তুই আমার কথা একটু বোঝার চেষ্টা কর। ভরতের অবস্থা এখানে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তোকে তো সারা দিন ঘরের কাজ করতে হয়, গীতাকে সামলাতে হয়, সঞ্জয়কেও কাজের জন্য এদিক ওদিক যেতে হয়। এই অবস্থায় তোর পক্ষে একা সামলানো সম্ভব নয়। এসব আমি কেন দেখতে পাইনি? আমি বুঝতেই পারিনি যে ভরত ভেতরে ভেতরে একা হয়ে পড়েছে। দেখ, এতে তোর কোনো ভুল নেই। যখন ভরতের বাবা মারা গেল তখন তোর বয়সও খুব একটা বেশি ছিল না। আমি দ্বিতীয় বিয়ে এই জন্যই করেছিলাম, যাতে আমাদের একটা আশ্রয় হোক। ভরত নতুন করে বাবার স্নেহ পাবে। এই জন্যই তো বলছি যে ভরতকে আমার সাথে একটু যেতে দে, এটা ওর জন্য ভালো হবে। আমার কথা শোন, এই সময় ভরতের এমন একজন মানুষকে দরকার যে ওর খেয়াল বাবার মতো রাখবে। আর 3 মাস আগে ও আমার সাথে বেঙ্গালুরুতে চলে আসে। আমি ওকে কাউন্সিলরের কাছে নিয়ে যেতাম। আমি চাইতাম যে ও কথা বলুক, ও সমস্ত মনের কথা আমাকে বলুক, সেই সমস্ত কথা যেসবের জন্যে ও আজ এরকম হয়ে গেছে। সমস্ত ভুলই আমার। কেন? আপনি কিছু ওকে বলেছিলেন? না স্যার, আমি ওকে কিছু বলিনি, কিন্তু ওকে ভোলাবার চেষ্টা করেছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না স্যার, আমি ওকে কিছু বলিনি, কিন্তু ওকে ভোলাবার চেষ্টা করেছি। ও বারবার একটা স্কুটারের কথা ভেবে টেনশন করত। ভরত, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। কেমন হয়েছে? খুব ভালো। আমি এটা পরবো? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো। কি হয়েছে ভরত? ওভাবে কি দেখছো? মামা, আমার স্কুটার কোথায়? তোমার স্কুটার? কোন স্কুটার? মামা, আমার স্কুটার এখানেই রাখা ছিল। আমার নতুন স্কুটার। তোমার নতুন স্কুটার? হ্যাঁ মামা।
আমার নতুন স্কুটার, ওইটা আমি যেটা প্রাইজে পেয়েছিলাম, এখানেই তো রেখেছিলাম, কিন্তু এখন নেই। কোথায় গেল? তখন আমি ওর চঞ্চলতা দেখে বুঝলাম ও অসুস্থ বোধ করছে। ওর মনের মধ্যে ওই স্কুটারটা বসে গিয়েছিল। ওর মনে হতো যে ওই স্কুটারটা ও প্রাইজে পেয়েছিল। ওই স্কুটারটা নিয়ে ও খুব চিন্তা করত। আমি তো ব্যাস ওকে শান্ত করতে চাইছিলাম। ভরত, কোথায় যাচ্ছ বাবা? মামা, আমার স্কুটারটা ওখানে নেই, কেউ নিয়ে গেছে। কেউ তোমার স্কুটার নিয়ে যায়নি বাবা। তাহলে আমার স্কুটার কোথায়? এসো, আমি বলছি তোমাকে। ভরত, এবার তুমি চেঞ্জ করে শুয়ে পড়ো। ওখানে কোনো স্কুটার ছিল না। ছিল মামা, আমার স্কুটার আমি প্রাইজে পেয়েছিলাম, ওখানেই ছিল। ঠিক আছে বাবা, আমি সকালবেলা তোমার স্কুটার খুঁজে নিয়ে আসবো, ঠিক আছে? জামা কাপড় বদলে শুয়ে পড়ো। না, আমি জামা পাল্টাবো না, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি এটা পরেই শুয়ে পড়ো। মামা, আমার স্কুটার বাইরে ছিল। শান্ত হয়ে যাও বাবা। তোমার স্কুটার ওখানে ছিল, আমি ওটাকে সরিয়ে দিয়েছি। কোথায় নিয়ে গেছে তুমি? ওটা একদম নতুন। আমি ওটার কালার চেঞ্জ করতে দিয়েছি। তোমার ব্লু কালার ভালো লাগে না? হ্যাঁ। ব্যাস, আমি মেকানিককে তোমার স্কুটারটা দিয়েছি যাতে ও ব্লু পেইন্ট করতে পারে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওই মেকানিক কোথায় থাকে? এই এখানেই থাকে। ও আমার স্কুটার কবে ফেরত দেবে? খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। শুয়ে পড়ো এবার। খুব তাড়াতাড়ি আমি তোমাকে মেকানিকের কাছে নিয়ে যাব তোমার স্কুটার দেখানোর জন্য। ঘুমিয়ে পড়ো। সব আমার ভুল ছিল। আমি আশেপাশের সমস্ত মেকানিক, সমস্ত অটো রিপেয়ারিং সেন্টারে জিজ্ঞাসা করেছিলাম। আমার মনে হয় কি ও একা একা এই স্কুটারটা খুঁজতে গিয়েছিল। আমি এই কথাটা নিজের বোনকে এখনো পর্যন্ত বলিনি, ওর মাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি এই কথাটা নিজের বোনকে এখনো পর্যন্ত বলিনি, ওর মাকে। প্লিজ স্যার, ওকে খুঁজতে আমাকে সাহায্য করুন। ভরতের ছবি আমরা আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, আর চেষ্টা করব যে ওকে তাড়াতাড়ি খুঁজে বার করার। থ্যাংক ইউ। যখনই ওই কথাটা জানতে পারলো, ও খুব ঘাবড়ে গেল। ওর অবস্থা খুব খারাপ হয়ে গেল। সেই কারণে ওর কাছে সিকিমে যেতে হলো। দেখুন, ভরত 16 বছরের নাবালক, তাই আমাদের এই কেসটার রিপোর্ট চাইল্ড কেয়ার কমিটিকে দিতে হবে। আর এখন এই কেস কলভার থানাতে ট্রান্সফার হয়ে যাবে। মিস্টার অশোক রাও আপনাদের ছেলের খেয়াল নিজের বাচ্চার মতন রেখেছেন। ভরত, মামা, মামা, আমি অনেক খুঁজলাম, কিন্তু আমি বাড়ি খুঁজে পাইনি। আমি ওই স্কুটারটা অনেক খুঁজেছি, মেকানিকের ওখানেও দেখেছি, সব জায়গায় খুঁজেছি,
কিন্তু কোথাও খুঁজে পাইনি মামা। যাক, ভালোই হলো। ফাইনালি তোমার স্কুটারের গল্পটা আমি বুঝতে পারলাম। অশোক বাবু, বুঝতে পারছি না আমি আপনাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো। আরে না না, এরকম ভাবে বলবেন না। আমি কোনো উপকার করিনি। আমার এটাই ভালো লাগছে যে আপনারা ভরতকে পেয়ে গেলেন আর ও তার পরিবার। শোনো ভরত, এখন তুমি তোমার মামার সাথে ফিরে যাবে, ওনাদের সাথেই থাকবে। উনি বলছিলেন তুমি কোনো ক্লাসে যাও, আর সেখানে তুমি ঠিকও হচ্ছিলে। ঠিক সেই রকমই ক্লাস, তাই না? যেরকমটা এখানে ম্যাডাম তোমাকে করান। ভালো ছেলে হয়ে থাকবে। কিন্তু আপনি আমার সাথে যাবেন তো? হ্যাঁ ভরত, আমি যাব। তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই যাব। আগের থেকে অনেকটাই ভালো আছে। ও রেগুলার কাউন্সেলিং সেশন চলছে ভালো কাউন্সিলরের কাছে, যেখানে ওর মামা ওকে নিয়ে যায়। তুই এখনো দেখা করতে যাস? না, রোজ রোজ তো না, কিন্তু যখনই সুযোগ পাই আমি যাই। ওর কাউন্সিলর এটাই সাজেস্ট করছে যে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, কারণ ওর কাউন্সিলিংয়ের সাথে সাথে মেডিকেশনেরও দরকার। ভরত একটা খুব ভালো ছেলে, জানিস। যখন ও খুব ছোট ছিল তখন ওর বাবা মারা যায়। ও আচ্ছা। তখন ও পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু হঠাৎ বাবার মৃত্যু মেনে নিতে না পেরে ও একদম ভেঙে পড়ে। ওর মেন্টাল ব্যালেন্সই নষ্ট হয়ে যায়। হয়তো ওর বাবার কথা মনে করে বা বাবাকে নিজের কাছে না পেয়ে ও নিজেকে খুব একা ফিল করতে থাকে। যন্ত্রণা চেপে রেখে দিয়েছিল, কাউকে কিচ্ছু জানায়নি। সত্যি বলতে কি অশোক, সত্যি তুই খুব ভালো কাজ করেছিস। আসলে আমাদের খুব ভালো লাগে যখন আমরা কারো উপকারে আসি, কাউকে সাহায্য করে তার কষ্টটা ভাগ করে নিতে পারি। হয়তো এই ভালো দিকটা আমাদের সবার মধ্যেই আছে, শুধু ভয় পিছিয়ে যায়। অশোক রাও ভরতের হসপিটালের সব খরচ বহন করেছিলেন, আর তার নামে যে মিসিং কমপ্লেন দায়ের করা হয়েছিল তাও প্রত্যাহার করা হয়। অশোক রাও ভরতের সঙ্গে দেখা করতে থাকেন, আর কিছুদিন পর ছুটি কাটানোর জন্য ভরত তার মা আর সৎ বাবার কাছে সিকিম চলে যায়। তার মা এখন একথা বুঝতে পেরেছেন যে ভরতের জীবনে কোন বিষয়ের অভাব ছিল, আর তার সৎ বাবাও এখন যথেষ্ট যত্ন নিতে শুরু করেছেন। ভরত এখন সেই ভালোবাসা আর আন্তরিকতা পাচ্ছে যার উপর সব বাচ্চার অধিকার থাকে। অশোক রাও এটা মনে করেন যে তিনি যা কিছু করেছেন তা কোনো অসাধারণ বা এক্সট্রাঅর্ডিনারি কাজ নয়। তিনি সেটাই করেছেন যা ভরতের অবস্থা দেখে তার করা উচিত মনে হয়েছে। তিনি এটা কেন করলেন? কাউকে সাহায্য করে কেউ কি বা পেতে পারে? এর পেছনে কি কোনো স্বার্থ আছে? কেন কেউ সজ্ঞানে কোনো সমস্যাকে নিজের করে তুলবে? এমন প্রশ্ন হামেশাই উঠে আসে। অথবা কিছু এমন প্রশ্নও উঠে আসে যে যাকে সাহায্য করা হচ্ছে হতে পারে সে কোনো ড্রাগ অ্যাডিক্ট, কোনো চোর বা বদমাশ, হতে পারে সে আপনার কোনো ক্ষতি করে দেবে, টাকা হাতিয়ে চম্পট দেবে। এরকম লোকের চক্করে পড়ার কি দরকার? মানুষের এটাই বৈশিষ্ট্য, যখন কোনো অপরাধ সংগঠিত হয় তখন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে, তাকে অন্যায় বলে থাকে আর তার থেকে উদ্ধারের পরামর্শ দেয়। আর ঠিক অপরদিকে যখন কোনো মানুষ মনুষ্যত্বের তাগিদে কাউকে রাস্তা থেকে তুলে এনে তাকে সাহায্য করে, তখনও বাকিরা চিন্তিত হয়ে পড়ে, তাকেও সঠিক মনে করে না আর এর থেকে দূরে থাকার পরামর্শ দেয়। আর কখনো কখনো তাকে সন্দেহ করা হয়। আবার যখন সবকিছু ভালো হয় তখন তারাই প্রশংসার বন্যা বইয়ে দেয়, খুশি হয়। কিন্তু তাদের মনে কোথাও না কোথাও এই ভাবনাও লুকিয়ে থাকে যে কেউ এসব কেন করছে, কেননা এটা তো কোনো সাধারণ বিষয় নয়। কিন্তু সত্যি তো এটাই যে কাউকে সাহায্য করা মানুষের স্বভাবেরই অঙ্গ। সব মানুষের মধ্যেই ভালো বৈশিষ্ট্য থাকে। আমরা সবাই ভালো কাজ করতে চাই, অপরকে সাহায্যও করতে চাই। কিন্তু অনেকবারই এমনটা ঘটে যে নানা ধরনের কথা মনে পড়ে যায় আর আমরা চাইলেও কিছু করে উঠতে পারি না। কিন্তু এর মানে এই নয় যে আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই, আছে। আমরা সবাই ভালোবাসতে চাই। আমরা সবাই এটা বুঝতে পারি যে ভালোবাসা আর মানবিকতা দিয়েই কোনো মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব। আমরা সবাই ভালোবাসার স্পর্শের অর্থ অনুভব করি, দ্য হিউম্যান টাচ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর নিজেদের দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় বের করে অপরকে সাহায্য অবশ্যই করবেন। বিশ্বাস রাখুন, আপনার মন শান্তি পাবে। জয় হিন্দ।